স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। কাব্য কবিতা পাঠ করার পাশাপাশি উপন্যাস পাঠও আমাদের চলছিল। ইতিমধ্যে উপন্যাসের অধ্যায় থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি পাঠ শুরু হয়েছে। পুতুল নাচের ইতিকথা থেকে 4টি অধ্যায় পাঠ করা হয়ে গেছে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব মানিক বন্দ্যোপাধ্যায় রচিত পুতুল নাচের ইতিকথা থেকে অধ্যায় 5। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে। ভগবানের দয়া যামিনী কবিরাজের বউয়ের কপাল শশীর গৌরব। গোপাল ছেলের সঙ্গে আজকাল প্রায় কথা বন্ধ করিয়া দিয়াছে। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিয়াছে বলিয়া নয়, অন্য কারণে। অন্তত সাধারণ মানুষের তাই ধরিয়া লওয়া উচিত। ব্যাপারটা হইয়াছিল এই, শশীর বেশ পসার হইয়াছে। বাজিতপুরের সরকারি ডাক্তারকে ডাকিতে খরচ অনেক, অনেকে শশীকেই ডাকে। যামিনী কবিরাজের বইয়ের চিকিৎসার জন্য কয়েকদিন শশী দূরে কোথাও যাওয়া তো বন্ধ রাখিয়াছেই, 3 মাইল দূরের নন্দনপুরের কল পর্যন্ত ফিরাইয়া দিয়াছে। এই সময়টা যামিনী কবিরাজের বউ মরিতে বসিয়াছিল। গোপালের উস্কানিতে যামিনী ঝগড়া করিয়া অপমান করিয়া শশীর আসা যাওয়া বন্ধ করিবার চেষ্টা করিয়া সফল হয় নাই। দূর গ্রামে রোগী দেখিতে পাঠাইতে না পারিয়া ছেলের উপর গোপাল খেপিয়া গিয়াছে, অথচ বাড়াবাড়ি করিবার সাহস তাহাদের ছিল না। শশীকে তাহারা দুজনেই ভয় করিতে শুরু করিয়া দিয়াছিল। মনে পাপ থাকারই একটা লক্ষণ। মনে হয় সকলে বুঝি সব জানি। সাপ উঠিয়া পড়ার আশঙ্কায় কেঁচো খুঁড়িবার চেষ্টাতেও মানুষ ইতস্তত করে। আকাশে চাঁদ ওঠে, সূর্য ওঠে, পৃথিবীটা চিরকাল ঈশ্বরের রাজ্য। মানুষের এই বদ্ধমূল সংস্কার সহজে যাইবার নয়, হাজার পাপ করিলেও নয়। এমনি করে তুমি, গোপাল বলিয়াছিল, পসার রাখবে? লোকে ডাকতে এলে যাবে না, মক্কেল ফিরিয়ে দেবে? বলিয়াছিল যামিনী খুড়ো, কোনোদিন এতটুকু উপকার করবে যে ওর জন্য এত করছো? নিজের সর্বনাশ করে পরের উপকার করে বেড়ানো কোন দেশি বুদ্ধির পরিচয় বাপু? আমার মার যদি অমনি অসুখ হতো, শশী বলিয়াছিল। কেন বলিয়াছিল কে জানি। তোমার মা তো বাপু বেঁচে নেই, কপাল ভালো, তাই আগে আগে ভেগেছেন। তোমার যা সব কীর্তি, যে কীর্তি সব তোমার, তুই উচ্ছন্নে যাবি শশী। যামিনী কবিরাজের বউ বাঁচিয়া উঠিবার পর বিপজ্জনক গাম্ভীর্যের সঙ্গে গোপাল বলে, এইবার কাজকর্মে মন দাও শশী। যামিনী খুড়োর ইচ্ছে নয় তুমি আর ওদের বাড়ি যাও। ঠাকুরদাকে পুলিশে দেওয়া উচিত। সর্বনাশ, শশী এসব বলে কি? তোমার ইচ্ছেটা কি শুনি? হা হে বাপু, মনের বাসনাটা তোমার কি? সব ছেড়ে ছুড়ে আমি কাশী চলে গেলে তুমি বোধহয় খুশি হও। গুরুদেব তাই বলছিলেন আর কেন গোপাল, এইবার চলে এসো। আমি ভাবছিলাম শশীর একটু স্থিতি করে দিয়ে যাই। হঠাৎ সব ছেড়ে চলে গেলে ও কোন দিক সামলাবে? কিন্তু তুমি এরকম আরম্ভ করলে আর একটা দিনও আমি থাকি কি করে? গোপাল করিবে সংসার ত্যাগ, গোপাল যাইবে কাশী। সম্মুখ যুদ্ধ ত্যাগ করিয়া পিছন হইতে গোপালের এই ধরনের আকস্মিক আক্রমণ শশীর অভ্যাস হইয়া গিয়াছে। সে এতটুকু টলে না। কি অন্যায় কাজটা করেছি আমি, তাই বলুন না। কি করেছ? মুখে চুনকালি মেখেছ? সবাই কি বলছে তোমার কানে যায় না? আমার কানে আসে। যামিনী খুড়োর বউয়ের অসুখে তোমার এত দরদ কেন? ডাক্তার মানুষ তুমি, একবার গেলে ওষুধ দিলে চলে এলে, দিন রাত রোগীর কাছে পড়ে থাকলে বলবে না লোকে যে আগে থাকতে না কিছু না থাকলে? এসব আপনার বানানো কথা। এ অভিযোগ সত্য বলিয়া গোপালের রাগ বাড়িয়া যায়। গোপাল ছেলের সঙ্গে কথা বলে না, একটি কথা নয়। বাহিরের ঘরে ফরাসের উপর খাতাপত্র ছড়াইয়া বসিয়া গোপাল হিসাব দেখে। খাতক, ঋণ প্রার্থী, পরামর্শ প্রার্থী ও অনুগ্রহ প্রার্থীদের সঙ্গে কথা বলে। শশী ঘরের ভিতর দিয়া পার হইয়া যাইবার সময় গোপাল হঠাৎ কথা বন্ধ করিয়া আর চোখে ছেলের দিকে তাকায়। কথা বলিবে না, না বলুক, ছেলেকে গলার আওয়াজও সে শুনাইবে নাকি
তা নয়, শশীকে দেখিলে গোপালের ডাকিতে ইচ্ছা হয়, শশী শোন। এই ইচ্ছাটা দমন করিবার সময় গলা দিয়া গোপালের আওয়াজ বাহির হয় না। গোপাল বাক্যহারা হইয়া থাকে। শশী বাহির হইয়া গেলে অনুগ্রহ প্রার্থীকে বলে, শুধিয়ে এসো তো, যাচ্ছে কোথায়? সে যদি আসিয়া বলে যামিনী কবিরাজের বাড়ি, গোপাল একদম খেপিয়া যায়। ইয়ার্কি হচ্ছে আমার সঙ্গে? অনুগ্রহ প্রার্থীর চোখে আর পলক পড়ে না। যামিনী কবিরাজের বইয়ের গুটিগুলি শুকাইয়া ঝরিয়া পড়িতে কার্তিক মাস কাবার হইয়া অগ্রহায়ণেরও কয়েকদিন লাগিয়াছে। তাহাকে দেখিলে এখন ভয় করে, করুণা হয়। সর্বাঙ্গের ছোট ছোট ক্ষতগুলি এখনো লালচে রঙের, কদর্য কতগুলি গর্ত। সময় বার কয়েক চুমটি পড়িয়া পড়িয়া ক্ষতের কতক দাগ অনেকটা মিলাইয়া আসিবে, কতক থাকিবে। কিন্তু যামিনী কবিরাজের বইয়ের রূপের খ্যাতি আর রহিল না। রূপই গেল নষ্ট হইয়া, রূপের খ্যাতি। একটা চোখও তাহার নষ্ট হইয়া গিয়াছে। এই ক্ষতিটাই যামিনী কবিরাজের বউকে কাবু করিয়াছে সবচেয়ে বেশি। শুধু ক্ষতচিহ্নে ভরিয়া রূপ নষ্ট হওয়াটাও তাহার কাছে সহজ ব্যাপার নয়। রূপ তাহার ৩৩ বছরের আত্মীয়, ৩৩ বছরের অভ্যাস। একগোছা চুল কাটিতে মেয়েরা কাতর হয়। এ তো তাহার সর্বাঙ্গীন সৌন্দর্য, আসল সম্পত্তি। তবু এটা তাহার সহ্য হইত। মনকে সে এই বলিয়া বুঝাইতে পারিত যে আর কি, তাহার ছেলে খেলার বয়স আছে, ছেলে ভোলানো রূপ দিয়া এখন সে করিবে কি? কিন্তু চোখ কানা হইয়া যাওয়া, এ তো রূপ নষ্ট হওয়া নয়, এ যে কুৎসিত হওয়া, কদর্য হওয়া। তাহাকে দেখিলে এবার যে লোকের হাসি পাইবে। তাহার অমন ডাগর চোখ, চোখটা নষ্ট হয়ে গেল শশী, আমি কানা হয়ে গেলাম। কি আর করবেন সেন দিদি, বেঁচে যে উঠেছেন। শশী সান্ত্বনা দেয়, এর চেয়ে আমার মরাই ভালো ছিল শশী। যামিনী কবিরাজের বউ বলে দেখলে ঘেন্না হয় না? না না, ঘেন্না হবে কেন? ঘেন্না হয় না। যামিনী কবিরাজের বউকে দেখিলে শশীর দুঃখ হয়। ঘেন্না হয়তো হয় না, না ঘেন্না হয় না। শশী সেরকম নয়, কিন্তু সেন দিদির দাম যে কমিয়াছে তাতে সন্দেহ নাই। শশী অবশ্য বুঝিতে পারে না সেন দিদির আকর্ষণ যতখানি কমিয়াছে, সহানুভূতি দিয়া তাহার ক্ষতিপূরণ হইয়াছে। সেন দিদির হাসি আর দেখিবার মতো নয়। তাহার একটি চোখে এখন আর গভীর স্নেহরূপ নেয় না। তাহার মুখের দিকে অবাক হইয়া চাহিয়া থাকিবার সাধ্য এখন আর কাহারও নাই। সেন দিদির মুখের কথা, তাহার স্নেহ ও পক্ষপাতিত্ব আজ আর অমূল্য নয়। তাহার জন্য শশীর দুঃখ হয়, কিন্তু শশীকে সে আর তেমনভাবে টানিতে পারে না। প্রতিদিন সেন দিদিকে দেখিতে আসার সময় শশী আজকাল পায় না। আসিলেও বেশিক্ষণ বসিবার তাহার উপায় নাই। যামিনী কবিরাজের বউকে ভালো করিয়া শশীর বসার কয়েকদিনই বাড়িয়া গিয়াছে। রোগীকে সে আর ফিরাইয়া দেয় না, দেখিতে যায়, পকেটে টাকা লইয়া বাড়ি ফিরে। একটা রাত্রি সে তো নন্দনপুরেই কাটাইয়া আসিল। যাতায়াতের খরচ আর 10 টাকা ভিজিট। গ্রামে 10টা রোগী দেখিলে 10 টাকা। এক রাত্রে 10টা টাকা পাওয়া সহজ কথা নয়। যামিনী কবিরাজের বউ বলে, সেন দিদিকে ত্যাগ করলে না কি শশী? না সেন দিদি, রোগীর বড় ভিড়, আসবার সময় পাই না। আহ, বেঁচে থাকো বাবা, তাই হোক, আরও রোগী হোক, লক্ষপতি হও, ভগবানের কাছে দিনরাত এই প্রার্থনা করছি। যামিনী কবিরাজের বউ যেন কাঁদিয়া ফেলিবে। রোগা শরীর, আবেগী কান্নাই চলিয়া আসে। বিয়ে করে সংসারী হও, দেশ জুড়ে তোমার নাম হোক, তাই দেখে যেন মরতে পারি। এক চোখের কোটরে ঢোকানো তাহার একটিমাত্র ডাগর চোখের নিরতিশয় মোহাচ্ছন্ন সজল দৃষ্টিতে শশীকে সে দেখিতে থাকে। যামিনীর চেলারা ওদিকে হামানদিস্তায় ঠকাঠক শব্দে গুল্ম গুঁড়া করে। যামিনী খায় তামাক, কাশে আর ভাবে। স্ত্রীর ঘরের চৌকাঠও সে ডিঙায় না, শশীর সঙ্গে কথা বলে না। ভাবনার তাহার অন্ত নাই, থাকার কথাও নয়। এই বয়সে, বয়স তাহার 60-এর উপরে গিয়াছে, মানুষের আর কত সহ্য হয়? কাণ্ড দেখো,
এতদিনের রূপসী বউটা এমন কুৎসিত হইয়াই বাঁচিয়া উঠিল যে চোখে দেখিলে মাথা ঘোরে। ভালো এক আপদ আসিয়া জুটিয়াছিল শশী, মানুষকেও মরিতেও দিবে না। গ্রামবাসী কিন্তু যামিনীর মুখে অন্য কথা শোনে। শশীর চিকিৎসাই বটে, অমনি চিকিৎসা হলে রোগীকে আর শিগগিরই স্বর্গে যাবার ভাবনা ভাবতে হয় না। মেরেই ফেলেছিল। বসন্তের চিকিৎসাও কি জানি, কত ওষুধপত্র দিয়ে আমি শেষে। বলে চোখটা গেল কি সাধে ওই লক্ষ্মী ছাড়ার দুদাগ ওষুধ খেয়ে। এসব কথা গোপালের কানে যায়। গ্রামের অনেকে গোপালের কাছে গিয়া বলে যে যামিনী কবিরাজ আচ্ছা নেমো খারাম, গোপালের ছেলের নিন্দা করিয়া বেড়াইতেছে। সংবাদটা বলিবার সময় অনেকে মনে মনে হাসে। গ্রামের লোকের অনুমান শক্তি প্রখর। সকালে আকাশের দিকে চাহিয়া তাহারা বলিতে পারে বিকালে বৃষ্টি হইবে। বিকালে যদি নেহাত বৃষ্টি নাই হয়, সে অপরাধ অবশ্য আকাশে। গোপাল যামিনী কবিরাজের বউ আনিয়া দিবার পর গ্রামের লোক 4-5 বছর ধরিয়া যাহা অনুমান করিয়াছিল, তাহা যদি মিথ্যা হয় তবে পৃথিবীই মিথ্যা, অর্থাৎ সে অপরাধ গ্রামের লোকের অনুমান শক্তি ছাড়া জগতের আর সমস্ত কিছুর। তাই যামিনী কবিরাজ সংক্রান্ত কোনো সংবাদ দিবার সময় গম্ভীর মুখে গোপালের দিকে চাহিয়া মনে মনে তাহারা হাসে। গোপালের রাগ হয়। সে যামিনীকে বলে, কি শুনছি খুড়ো, ছেলের নিন্দে কেন? কার নিন্দে, শশীর? যামিনী আশ্চর্য হইয়া যায়। আমি শশীর নিন্দে করব, এ কথা তোর বিশ্বাস হয় গোপাল? ঘরে নিন্দে করো, আমার কাছে নিন্দে করো, কথা নেই, কিন্তু খবরদার বাইরে যেন নিন্দে করো না খুড়ো। কিন্তু যামিনী নিজেকে সামলাইতে পারে না, তাহার অসহ্য জ্বালা। সে ফের শশীর নিন্দা করিয়া বসে। বলে, গাঁটাকে ও ছোঁড়া উচ্ছন্ন দেবে। ছোঁড়ার চুল ছাঁটার কায়দা দেখেছিস? মাঝে মাঝে শশীকেও সে অপমান করে। শশী গায়ে মাখে না। আগে শশী কারো অপমান সহ্য করিত না, আজকাল তাহার এক প্রকার অদ্ভুত ধৈর্য আসিয়াছে। যামিনীর কথায় তাহার এক্কেবারেই রাগ হয় না। সেনদিদির অসুখ উপলক্ষে ওর যে পরিচয় সে পাইয়াছে, তাহাতে বুঝিতে তাহার বাকি থাকে নাই যে সংসারে বদ্ধ পাগল ছাড়াও কম বেশি অনেক পাগল আছে। এক এক বিষয়ে মাথায় যাহাদের অত্যাশ্চর্য বিকার থাকে, যামিনীও তাহাদেরই একজন। ওর অর্থহীন অপমানে রাগ করিলে নিজেও সে এমনই পাগলের দলে গিয়া পড়িবে। তাছাড়া আরেক দিক দিয়া শশীর মন শান্ত হইয়া স্থিতি লাভ করিয়াছিল। তাহার ইন্টেলেকচুয়াল রোম্যান্সের পিপাসা, যাহা চায়ের ধোঁয়ার মতো জলীয় বাষ্প ছাড়া আর কিছু নয়, চাও নয়। জীবনকে দেখিতে শিখিয়া, অত্যন্ত অসম্পূর্ণ ভাষাভাবে জীবনকে দেখিতে শিখিয়া সে অবাক হইয়া দেখিয়াছে যে এইখানি, এই ডোবা আর জঙ্গল আর মশা ভরা গ্রামে জীবন কম গভীর নয়, কম জটিল নয়। একান্ত অনিচ্ছার সঙ্গে গ্রামে ডাক্তারি শুরু করিয়া ক্রমে ক্রমে এ জীবন শশীর যে ভালো লাগিতেছে, ইহাই তাহার প্রথম ও প্রধান কারণ। তারপর যাত্রা দলের অভিনেতা সাজিয়া কুমুদের আবির্ভাব, মোনালিসার কুমুদ, ভেনাস ও কিউপিটের কুমুদ, শেলি বাইরন হুইটম্যানের কুমুদ, প্যাক খাওয়া ওয়াল্টাস ফক্সট্রট নাচা কুমুদ, নীলাক্ষীর প্রেমিক কুমুদ, তার চেয়ে বয়সে জ্ঞানী, বিদ্যায় বুদ্ধিতে শ্রেষ্ঠ কুমুদ। যাত্রা দলের অভিনেতা সাজিয়া তাহার আবির্ভাব, এ কি ব্যর্থ যায়? শশীর মন শান্ত হইয়াছে, স্থিতি লাভ করিয়াছে। কেমন করিয়া হঠাৎ সে বুঝিতে পারিয়াছে কিটস্কিনের জুতাটা, আশ্চর্য শাড়িটা, বিস্ময়কর ব্লাউজটাই আসল। আর আসল তখনকার কুমুদের টাকাটা। তারপর তোমার চেহারা তো আছেই, সেটাও একটু দরকার। আর দরকার বিশ্বজগৎকে একটু ডোন্ট কেয়ার করার ভাব। জমিল রোম্যান্স। শশী এটা বুঝিয়াছে, কিন্তু হিসাব তো কম নয়, অতগুলি সমন্বয় তো তুচ্ছ নয়। এটাও শশী স্বীকার করে যে ব্যাপারটা মন্দ নয়। মানুষের সভ্যতার খুবই অগ্রগতির পরিচয়, চমৎকার উপভোগ, লোভ করিবার মতো। পাইলে সে লাভবানই হইত, কিন্তু বঞ্চিত হইয়াছে বলিয়া মনের মধ্যে অসন্তোষ পুরিয়া রাখিবার মতো কিছু নয়। শশী ইহাও বুঝিয়াছে যে জীবনকে শ্রদ্ধা না করিলে জীবন আনন্দ দেয় না। শ্রদ্ধার সঙ্গে আনন্দের বিনিময় জীবন দেবতার এই রীতি। শশী তাই
প্রাণপণে জীবনকে শ্রদ্ধা করে। সংকীর্ণ জীবন, মলিন জীবন, দুর্বল পঙ্গু জীবন, সমস্ত জীবনকে, নিজের জীবনকে সে শ্রদ্ধা করে সকলের চেয়ে বেশি। কুসুমের সঙ্গে কিন্তু শশীর আর একদিন ঝগড়া হইয়া গিয়াছে। রাত্রে একদিন হঠাৎ কুসুমের পেটে ব্যথা ধরিয়াছিল, অসহ্য প্রাণঘাতী ব্যথা। শশীকে না ডাকিয়া উপায় ছিল না। রাত্রে, বিশেষত শীতের রাত্রে, ঘুম ভাঙিয়া বিছানা ছাড়িয়া উঠিয়া গিয়া ডাক্তারি করাটা শশীর এখনো ভালো রকম অভ্যাস হয় নাই। প্রথমে সে একটু বিরক্তই হইয়াছিল। পেটে ব্যথা, পেটে ব্যথার জন্য হারু ঘোষের বংশে কে কবে ডাক্তার ডাকিয়াছে, একটু গরম তেল মালিশ করিয়া দিলেই হইত। কিন্তু কুসুমের ব্যথার প্রতাপ দেখিয়া শশীর বিরক্তি টেকে নাই। কলিক, কে জানি কি খেয়েছিলে পরাণের বউ? জবাব দিয়াছিল মতি। বউ আজ কিছু খায়নি ছোটবাবু, দাদার সঙ্গে ঝগড়া করে সারাদিন উপোস করেছে। একাদশীর দিন এও স্ত্রী মানুষ করলো উপোস, হবে না? কথাটা সাংঘাতিক। একাদশীর দিন এই উপবাস করার কথাটা, এমন কাজ করিবার মতো বুকের পাটা কুসুম ছাড়া আর কারো হইত কিনা সন্দেহ। কিছু খাওনি পরাণের বউ? খেয়েছি, খাবো না কেন? একটা মাছের আঁশ খেয়েছি, কুসুম ধুকিতে ধুকিতে বলিয়াছিল। তাহা হইলে একাদশীর দিন উপবাস করে নাই। ঝগড়ার কথাটাই সত্য, একাদশীর উল্লেখটা মতি অনর্থক করিয়াছে। শশীর হঠাৎ রাগ হইয়া গিয়াছিল। কেন, কি বৃত্তান্ত না জানিয়া মতি অমন যাতা মন্তব্য করে কেন? কিন্তু কুসুমের কি হইয়াছে? কলিক, পেটের ব্যথাটা বড় রহস্যময় অসুখ। পরীক্ষা করিয়া দেখিবার উপায় নাই, সত্য কি মিথ্যা বুঝিবার উপায় নাই। থার্মোমিটার, স্টেটোস্কোপ কোনোটাই কাজে লাগে না। রোগী যা বলে তাই সই। ব্যথাটা ডান দিকে বলিলে ডান দিকে, ঝিলিক দেওয়া ব্যথা বলিলে ঝিলিক দেওয়া ব্যথা, চঞ্চনে একটানা ব্যথা বলিলে চঞ্চনে একটানা ব্যথা। সন্দেহ করিবার জো নাই। কুসুমের বর্ণনা শুনিয়া শশী কিছুই বুঝিতে পারে নাই পরাণকে সে আড়ালে ডাকিয়া লইয়া গিয়াছিল। খানিক পরে বাড়ি গিয়া পাঠাইয়া দিয়াছিল ওষুধ। নিজে আর ফিরিয়া যায় নাই, এই হইল তাহার অপরাধ। পরদিন খবর লইতে গিয়া দেখে কুসুম আগুন হইয়া আছে। মরিনি, এই আপনার টাকা। কুসুম সত্য সত্যই আঁচলে বাঁধা 2টি টাকা শশীর সামনে রাখিল। শশীর বুঝিতে বাকি রহিল না এই উদ্দেশ্যই সে আঁচলে টাকা বাঁধিয়া ঘরের কাজ করিতেছিল। মতি বলিল, তোর কি আস্পর্ধা বউ? বুচি নাই? বুচি অনেক দিন আগে শ্বশুর বাড়ি চলিয়া গিয়াছে, সে থাকিলে অন্য কিছু বলিত, আরও করা, আরও ঝাঁঝালো কিছু। কুসুম শান্তভাবে বলিল, মা একলা গোয়াল সাফ করছে, যা তো মতি লক্ষ্মীটি, হাত লাগাবি যা। সুদেবের সঙ্গে তোর বিয়ের পরামর্শটা ছোটবাবুর সঙ্গে করিনি। মা যেন গোয়াল ফেলে ছুটে আসে না বাবু, কাজ সেরে একেবারে চান করে আসবি, ছোটবাবু বসবে। কুসুম হুকুম দিতেও জানে, কেন জানিবে না? সকলে মিলিয়া তোষামত করিয়া গরু কেনার জন্য তাহার অনন্ত জোড়া বাগাইয়া লয় নাই, সেও ছাড়িবে কেন? মাঝে মাঝে ভয়ানক দরকারের সময় শশীর সঙ্গে এখন সে যে কলহ করিবে, এমনই দরকারের সময় হুকুম তাহার সকলকে মানিতে হইবে। মতি চলিয়া গেলে শশী বলিল, ওষুধ খেয়ে কাল তোমার পেট ব্যথা কমেনি নাকি বউ? ও ভারী ওষুধ, কটা এই টুকুটুকু সাদা বড়ি, ওষুধ না ছাই। নিজে একবার আসতে পারেননি? বড়ি খেয়ে ব্যথা যদি না কমতো। এর নাম অকৃতজ্ঞতা। ব্যথা তাহা হইলে কমিয়াছিল। রাত্রে একবার উঠিয়া আসিয়া দেখিয়া গিয়া ওষুধ দিল, ওষুধ খাইয়া ব্যথাও কমিল, তবু কুসুমের মন ওঠে নাই। শশী বিরক্তি বোধ করিল। তোমার সব বিষয়ই একটু বাড়াবাড়ি আছে বউ। কি আছে বাড়াবাড়ি? হ্যাঁ গো ছোটবাবু, আছেই তো। তা যাই বলেন, 1 ঘন্টা ধরে বুক পরীক্ষা, ম্যালেরিয়া জ্বর হলে আমি করি না। সে বুক পরীক্ষা করিবে, সে কি ডাক্তার? কুসুমের মনটা শশীর বোধগম্য হয় না। পেট ব্যথার জন্য কাল 1 ঘন্টা স্টেটোস্কোপটা ওর বুকে লাগাইয়া হৃৎস্পন্দন শুনিলে ও কি সুখী হইত? কুসুমের মাথা ধরার চিকিৎসা বোধহয় পা টেপা। সে ডাক্তার মানুষ, এসব পাগলামিকে প্রশ্রয় দিলে তাহার চলিবে কেন? টাকা পেলে কোথায় পরাণের বউ? যেখান থেকে পাই। আপনার ভিজিট দিয়েছি, নিয়ে যান। কোথা থেকে পেয়েছো না বললে নিতে পারি না বউ। কেন,
চুরি করেছি ভাবেন নাকি? শশী ভাবিল এই বেশ সুযোগ পাওয়া গিয়াছে। কুসুমের এই কথাটাকে পরিহাসে দাঁড় করাইয়া দিলেই সে হাসিয়া ঠান্ডা হইয়া যাইবে। তা আশ্চর্য কি? চুরি না করলে টাকা তুমি পাবে কোথায়? রোজগার করো। কুসুম বলিল, আমার বাপ ঢের রোজগার করে, তাই বলে আমরা কি আপনার তুললি? লোকের গলায় ছুরি দেওয়া পয়সায় আমরা বড়লোক হইনি, তাই আপনারা গরিব বলেন গরিব, চোর বলেন চোর। শশী মুখ কালো করিয়া বাড়ি ফিরিল। সারাদিন তাহার মন খারাপ হইয়া রহিল। নিজের চারিদিকে সে যে শিক্ষা ও সভ্যতার খোলটি সযত্নে বজায় রাখিয়াছিল, কুসুম তাহাতে ফাটল ধরাইয়া দিয়াছে। কুসুমের কথা মিথ্যা নয়, হারু ঘোষের চেয়ে তাহার বাবা কি একদিন গরিব ছিল না? লোকের গলায় ছুরি দিয়াই গোপাল যে পয়সা করিয়াছে, এ কথারও প্রতিবাদ চলিবে না। গোপালের চেয়ে কুসুমের বাবা ঢের বেশি ভদ্রলোক। কুসুমকে তাহার বাবা মধ্যে মধ্যে পত্র লেখে। গোপালের সাধ্য নাই অমন সুন্দর হস্তাক্ষরে ওরকম চিঠি লিখিতে পারে। ঠিকানায় কুসুমের নামটা বাংলায় লিখিয়া কুসুমের বাবা বাকিটা লেখে ইংরেজিতে। গোপাল এবিসিডিও চেনে না। অপমানটা করিবার সময় কুসুম হয়তো এইসব কথাও মনে রাখিয়াছিল। গ্রামের লোকেরা তাহাকে যে ছোটবাবু বলিয়া ডাকে, ইহাতে শশীর গৌরব কিছু নাই। এটা উপাধি মাত্র, শুধু নাম, সম্মান নয়। গোপালের মক্কেলরা শিশুকালে আদর করিয়া তাহাকে ছোটবাবু বলিয়া ডাকিত। ডাকটা কি করিয়া গ্রামে ছড়াইয়া গিয়াছে এবং টিকিয়া আছে। এসব ভুলিয়া গিয়া সে কি অহংকারী হইয়া উঠিতেছিল? সকলের সঙ্গে ছোটবাবুটির মতো ব্যবহার শুরু করিয়া দিয়াছিল। শশীর আত্মসম্মান অত্যন্ত আহত হইয়া রহিল। সে ভাবিল, আমার রকম সকম দেখে কুসুম হয়তো মনে মনে হাসে। কুসুম হয়তো ভাবে, আঙুল ফুলে কলা গাছ হলে এমনই করে মানুষ। বাপের চুরি চামারের পয়সায় লেখাপড়া শিখে এত কেন? কুসুম ক্ষমা চাহিতে আসিল দিন চারেক পরে, দুপুরবেলা চুপি চুপি চোরের মতো। শশীর ঘরের পিছনে বাগান। বাগানে লিচু হয়, আম হয়, কাঁঠাল হয়, কপি হয়, নোটে শাক হয়, তীব্রগন্ধি কাঁঠালি চাঁপা, লাল বোঁটা শিউলি ফুল ফোটে। বাগান দিয়া আসিয়া ঘরের জানলার ফাঁকে ফিসফিস করিয়া কুসুম ডাকিল, ছোটবাবু শুনুন। শশী ঘুরিয়া বাগানে গিয়া দেখে, জানলার নিচে তাহার অত সাধের গোলাপ চারাটি কুসুম দুই পায়ে মাড়াইয়া মাটিতে পুঁতিয়া দিয়াছে। গাছটা মারালে কেন বউ? কিসে দাঁড়াচ্ছ? দেখে দাঁড়াতে হয়। শশীর সাধের ফুলের চারাকে হত্যা করিয়া শুরু করিলেও কুসুমের কাজ হইল। শশী তাহাকে ক্ষমা করিয়া ফেলিল সমস্ত অপরাধ। আজ পর্যন্ত কুসুম তাহার কাছে যত অপরাধ করিয়াছে সব। কুসুম বলিল, 4 রাত সে ভালো করিয়া ঘুমায় নাই, কথাটা শশী বিশ্বাস করিল। কুসুম অম্লান বদনে মিথ্যা বলে জানিয়াও বিশ্বাস করিল, কারণ কুসুমের মুখে কথাটার প্রমাণ ছিল এবং চোখে ছিল জল। কুসুম আরও বলিল, কয়েকদিনের মধ্যেই সে বাপের বাড়ি চলিয়া যাইবে। তার বাবা ভুবনেশ্বর পত্র দিয়াছি। ছোটবাবুকে রাগাইয়া চলিয়া যাইবার কথাটা ভাবিতে তাহার এমন খারাপ লাগিতেছিল, তাই ক্ষমা চাহিতে আসিয়াছি। আমার এই স্বভাবের জন্য কেউ আমাকে দু চোখে দেখতে পারে না, মুখের আমার আটক নেই। শশী জিজ্ঞাসা করিল, সেদিন রাত্রে তোমার কি হয়েছিল বলো তো? সত্যি বলো। পেট ব্যথা করেছিল? জিভ দেখি। কুসুম সলজ্জভাবে জিভ দেখাইল। জিভ তো পরিষ্কার। জিভ পরিষ্কার হবে না কেন ছোটবাবু? না, জিভ অপরিষ্কার থাকিবার কোনো কারণ নাই। কুসুমের স্বাস্থ্য বাহিরের ফাঁকি নয়, ভেতরেও সে খুব মজবুত। কুসুমকে শশীর এই জন্যই ভালো লাগে। 10 বছরে একবার এক রাত্রি শুধু একটু পেটের ব্যথায় কষ্ট পায়, আর কোনো রোগবালাই নাই। এই তো চাই। সব বাঙালি ঘরের মেয়ের এরকম স্বাস্থ্য হইলে জাতটা আজ ডুবিতে বসিত না। শশী এ কথাও ভাবে। জানালা দিয়া উৎসুক দৃষ্টিতে ঘরের ভিতর চাহিয়া কুসুম বলিল, আপনার ঘরটা একটু দেখে যাব ছোটবাবু। চলো না। সিন্ধু ওদের কাউকে ডাকি? না, আমি একাই দেখে যাই। কুসুম একাই শশীর ঘর দেখিল। শশী জানিত এটা উচিত নয়, কিন্তু বারণও সে করিল না। ভাবিল, ওর যদি বদনামের ভয় না থাকে, আমার বয়ে গেল, আমি তো ডাকিনি। শশীর ঘর দেখিয়া কুমুদ বলিয়াছিল, বেশ সাজানো ঘর,
কিন্তু জাদুঘর মিউজিয়ামের মতো মানুষের শোবার ঘরে কি আর দেখিবার থাকে? বড় আলমারি দুটির 5টি তাক একটি আলমারিতে ঠাসিয়া বই ভরিয়াও কুলায় নাই, মাথার উপরে উঁচু করিয়া সাজাইয়া রাখা হইয়াছে, অপরটির উপরের তাক 3টিতেও ডাক্তারি বই সাজানো। নিচের তাকে চকচকে ডাক্তারি যন্ত্রপাতি। কোনটা কি কাজে লাগে কুসুম জিজ্ঞাসা করিল। কুসুমের যেন তাড়াতাড়ি নাই, যতক্ষণ খুশি শশীর ঘরে থাকিতে পারে। দেয়ালে কয়েকটা ছবি আর ফটো টাঙানো আছে। কুসুম অন্যমনস্কের মতো সেগুলি দেখিল। ফটোগুলি অধিকাংশই শশীর বাড়ির স্ত্রী পুরুষের। কোনো মন্তব্য নিষ্প্রয়োজন। কুমুদের ফটোটা দেখিয়া কুসুম বলিল, সেই লোকটা না? গত বৎসর শশী দেয়ালে একগোছা ধানের শীষ টাঙাইয়া দিয়াছিল। দেখিয়া কুসুম ভারী খুশি। কাঠের বাক্সে কি আছে? ওষুধ? দেখি। ওই ছোট আলমারিতে ওষুধ রাখিয়াছে। আবার বাক্সে কেন? এ ঘরে আপনি একা শুন ছোটবাবু? একাই শুই। তা বউ আসতে আর দেরি কত? শিগগিরই বাপের বাড়ি চলে যাব ছোটবাবু, আর আসবো না। আসবে না? সে কি? শশী অবাক হইয়া গেল। কুসুম একটু ভাবিল। আসবো, অনেক দেরি করে আসবো, হয়তো ও বছর, নয়তো পরের বছর, ঠিক কিছু নেই। আচ্ছা যাই ছোটবাবু। শশী বলিল, কি করে যাবে? বাবা ওদিকে দাওয়ায় এসে বসেছেন, ঘুমিয়ে উঠলেন। তবে? কুসুম জিজ্ঞাসা করিল। সে যে বিশেষ ভয় পাইয়াছে মনে হয় না। বিপদে কুসুম শান্তই থাকে, বিচলিত হয় না, দিশেহারা হয় না। শশী বলিল, একটু বসো, বাবা এক্ষুনি বাইরের ঘরে চলে যাবেন, তবে দরজাটা বন্ধ করে দিন, দেখতে পান যদি। কে জানি তো নিয়তি আজ গোপাল হইয়া ঘুম ভাঙিয়া ওদিকের দাওয়ায় বসিবে। আজ 7 বছর পরে। পূজার পর গাউদিয়ার স্বাস্থ্য ক্রমে ক্রমে ভালো হয়। ম্যালেরিয়া কমিয়া আসে, কলেরা বন্ধ হয়, লোকের ক্ষুধা বাড়ে, মাছ দুধ সস্তা হয়। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জায় কেবল 2-10 জন যা মারা যায় সে কিছু নয়। অগ্রহায়ণ পৌষ মাসে খালের জল অনেক কমিয়া আসে। মাঘের শেষাশেষি ডোবা শুকাইয়া যায়। চৈত্র মাসে অনেক পুকুরে 2-1 হাত জল থাকে মাত্র। বৈশাখে বৃষ্টি না হইলে অধিকাংশ পুকুর শুকাইয়া ওঠে, তখন গ্রামে বড় জলের কষ্ট। শীতলবাবুর বাড়ির সামনের বড় দিঘিটার জল খাইয়া গাউদিয়া, সাতগাঁ আর উখাড়ার লোক প্রাণ ধারণ করে। বাবুর দিঘিতে বাবুদের বাড়ির লোক ছাড়া কাহারও দেহ ডোবানো নিষেধ। দারোয়ান লাঠি ঘাড়ে পুকুর পাহারা দেয়। শীতলবাবুর ছেলেরা, ভাগ্নেরা আর কম বয়সী মেয়েরা দিঘি তোলপাড় করিয়া স্নান আরম্ভ করিলে লাঠিতে ভর দিয়া সে একগাল হাসে। ঘাট ছাড়া গ্রামের লোকের অন্য কোথাও কলসি ডোবানো বারণ। শীতলবাবুর বাড়ির ছেলে মেয়েরা স্নান করিয়া গেলে 2-3 ঘণ্টা পর্যন্ত ঘাটের কাছে জল কাদা হইয়া থাকে। জল লইতে আসিয়া কেহ বলে, খোকাবাবুদের একটু সাবধানে স্নান করতে বলতে পারো না দারোয়ানজি? দারোয়ান বলে, দিঘি কিসকো তোমারা? তা বটে, দিঘিটা বাবুদের বটে, কিন্তু বৈশাখ মাস আসিতে এখনো দেরি আছে। বৈশাখ মাসে এ বছর খুব ঝড় বৃষ্টি হইবে কিনা এখন হইতে তাই বা কে বলিতে পারে। শীতকালটা গ্রামের লোক সুখে কাটায়। কই, মাগুর, শোল মাছ প্রচুর পাওয়া যায়। যাদের ডোবা আছে, ডোবা শুকাইয়া আসিলে জল ছেঁচিয়া ঝুড়িখানেক মাছ পায়। তার মধ্যে খলসি আর ল্যাঠা মাছই বেশি। এই খাল আর খালের চিকড়ি কাটা দেশে ভালো রাস্তা নাই, কিন্তু শীতকালটা দেশে কাটাইবেন সংকল্প করিয়া বিমলবাবু সপরিবারে একটা মোটর গাড়ি সঙ্গে করিয়া গ্রামে আসিলেন। বাজিতপুরে মোটর গাড়ি আছে, কিন্তু গাউদিয়ায় মোটর গাড়ি? কুসুম শশীকে বলে, সেবার কলকাতায় মোটর গাড়ি চড়েছি, বিয়ের আগে যেবার কলকাতায় গিয়েছিলাম বাবার সঙ্গে। শশী বলে, তোমার সে কথা মনে আছে? কুসুম অবাক হইয়া বলে, বাহ, মনে থাকবে না? কতদিন আর হলো, 8 বছর কি 9 বছর? আমার বয়স কত ভাবেন? 25? দূর, 22 বছর। সুদেবের সঙ্গে মতির বিবাহের প্রস্তাব ভাঙিয়া গিয়াছে। কুসুম ইদানিং আর ও কথা উত্থাপনও করিত না। মতির বিবাহ হোক বা না হোক তাহার যেন কিছুই আসিয়া যায় না। পরাণ যদি বা রাত্রে কোনোদিন কথাটা তুলিত, কুসুম হাই তুলিয়া বলিত, তাহার কোনো মতামত নাই। কোনোদিন কিছু না বলিয়াই সে ঘুমাইয়া পড়িত। এদিকে নিতাই তাগাদা দিতেছিল, এত বেশি তাগাদা দিতেছিল
যেন বিবাহটা সুদেবের নয়, তাহার নিজের। শশীর সঙ্গে আরেকবার পরামর্শ করিয়া শেষে পরাণকে বলিতে হইয়াছে, না, সুদেবের সঙ্গে মতির সে বিবাহ দিবে না। নিতাই শান্তভাবে কথাটা গ্রহণ করিতে পারে নাই। লোভ দেখাইয়াছে, সুদুপদেশ দিয়াছে, মেজাজ গরম করিয়াছে, কিন্তু না, পরাণ রাজি নয়। ছোটবাবু বারণ করে দিয়েছে। হারুদা মরলে তাকে কে পুড়িয়েছিল রে পরাণ? কাঁধ দিয়েছিল কে? ছোটবাবু। ছোটবাবু যখন বারণ করেছে, ব্যাস, তবে আর কি, ছোটবাবুর কথা বেদবাক্যি বটে। আমার নিজের বুদ্ধি নেই। মতির বিয়ে আমি শহরে দেব, ভদ্র ঘরে। এ কথাটা পরাণ না বলিলেও পারিত। যাই হোক, তারপর সুদেব নিতাইয়ের নামে বাজিতপুরে মামলা রুজু করিয়াছে। অভিযোগ গুরুতর। গচ্ছিত ধন অপহরণ, বেআইনি আটক আর মারপিট, গায়ের জ্বালায় সুদেব নালিশ করিয়াছে বটে, কিন্তু কিছু প্রমাণ করিতে পারিবি কি না সন্দেহ। নিতাই বিচক্ষণ সংযমী মানুষ, হঠাৎ কিছু করিয়া বসিবার লোক সে নয়। প্রমাণ রাখিয়া অপকর্ম সে কখনো করে না। একদিন বাজিতপুর ফেরত নিতাইয়ের সঙ্গে শশীর রাস্তায় দেখা হইল। এই মামলার ব্যাপারে নিতাইকে অপরাধী সন্দেহ করিয়াও শশীর রাগ হইয়াছে সুদেবের ওপর। নিতাই সুদেবের মামা, নিজের মামা, একেবারে মামলা না করিয়া আর কিছু তো সে করিতে পারিত। কোর্টে এখন মতির নামটা উঠিয়া পড়িবে, পরাণকে সাক্ষ্য দিতে যাইতে হইবে, সে এক কেলেঙ্কারি ব্যাপার। কিন্তু নিতাইয়ের সঙ্গে মামলার কথা শশী আলোচনা করিল না। বলিল, তোমার কাছে কিছু টাকা পাওনা আছে নিতাই? দেব ছোটবাবু, মাঘ মাসটা গেলেই শোধ করে দেব। শশী চিন্তিত হইয়া বলিল, মাঘ মাস? আচ্ছা, তাই দিও, কিন্তু লালির বাছুরটা তুমি পরাণকে দিলে না যে? লালি দুধ বন্ধ করেছে শুনলাম। লালির বাছুর পরাণকে দেব কেন ছোটবাবু? কেন, লালিকে বেচবার সময় কথা হয়নি প্রথম বাছুরটা পরাণ পাবে? না ছোটবাবু, এমন কথা হয়নি। পরাণ মিছে বলেছে। লালিকে আমি কিনেছি হারুদার ঠেয়ে। পরাণ কি জানি? শশী উদাসভাবে বলিল, যাক, কথা না হয়ে থাকলে আর কি কথা। পরশু সের দুয়েক দুধ পাঠিয়েও নিতাই, বাড়িতে কিসব করবে বলছিল। শশী চলিয়া যায়। নিতাই ডাকিয়া বলিল, ছোটবাবু শোনেন, বাজিতপুরে জামাইবাবুকে দেখলাম, কাল বিয়ানে এ গায়ে আসবেন। কোন জামাইবাবু, মেজো? এ খবর শশী জানিত না। তাহাদের কোনো সংবাদ না দিয়া নন্দলাল গায়ে আসিতেছে, ইহাতে আশ্চর্যও সে হইল না। বিবাহের পরই নন্দলাল শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক তুলিয়া দিয়াছে। কখনো চিঠি লেখে না, চিঠির জবাব দেয় না। বিন্দু প্রথম প্রথম চিঠি লিখিত, স্বামীর আদেশের বিরুদ্ধে লুকাইয়া। নন্দলাল টের পাইবার পর বাপের বাড়ির সঙ্গে চিঠি লেখার সম্পর্কটুকুও তাহাকে তুলিয়া দিতে হইয়াছে। একবার সে যে 2-4 দিনের জন্য বাপের বাড়ি আসিয়াছিল, তাও স্বামীকে লুকাইয়া। ব্যবসা উপলক্ষে নন্দলাল দিন 15 বোম্বে গিয়াছিল সেই সময়। এমন ব্যাপার বেশি দিন গোপন থাকিবার নয়। বোম্বে হইতে ফিরিয়া একদিন নন্দলাল স্ত্রীকে বলিয়াছিল, গাওদিয়া গিয়েছিলে? বিন্দু ভয়ে কাঁপিয়া একটু হাসিয়া ব্যাপারটা উড়াইয়া দিবার চেষ্টা করিয়া বলিয়াছিল, একদিনের তরে গিয়েছিলাম, মোটে একদিন। বাবার যা অসুখের কথা শুনলাম। রাগ করেছ? রাগ করেছ ভ্যাঙাইয়া ছোট লোকের বাচ্চা। গছাইয়া দেওয়া বউ, প্রাণ ভয় গ্রহণ করা বউ, লেখাপড়া নাচ গান কিছু না জানা বউ, জীবনের অপূরণীয় ক্ষতি। বিন্দুকে নন্দলাল ত্যাগ করে নাই কেন, কে বলিবে? হয়তো কর্তব্য জ্ঞান, হয়তো খেয়াল, হয়তো নির্বিবাদে ওকে লইয়া যা খুশি তাই করা যায় বলিয়া নন্দলালের কাছে বিন্দুর এক ধরনের দাম আছে, কে বলিবে? বিন্দুকে নন্দলাল অত গহনা কাপড় দেয় কেন, সে আরেক রহস্য। বিন্দু কি ধার করা গহনা গায়ে দিয়া বাপের বাড়ি আসিয়াছিল? যাহা পায় নাই তাহাই পাইয়াছে, এই অভিনয়টুকু করিয়া যাওয়ার জন্য, কে বলিবে? জীবনের অজ্ঞাত রহস্য গাওদিয়ার বিন্দুকে গ্রাস করিয়াছে। কলিকাতার অনামী রহস্য। কলিকাতায় থাকিয়া পড়িবার সময়ও শশী যাহা ভেদ করিতে পারি নাই, নন্দলাল এক প্রকার অপমানই করিত, কিন্তু শশী যাইতে ছাড়িত না। ভাই ফোঁটার দিন কবার বিন্দু তাহাকে ফোঁটা দিয়াছে, বিন্দুর গা ভরা গহনা সে দেখিতে পাইত না। না,
অন্তপুরের দৈনন্দিন সাদাসিধে জীবনে গহনার বোঝা বহিয়া বেড়াইতে বিন্দু ভালোবাসে না। চোখের আবিষ্কার, কানে শোনা, এই কৈফিয়ত শশীর কাছে মিথ্যা হইয়া যাইত। শশী ভাবিত বিন্দু তবে সুখেই আছে। একটা ব্যাপার সে বুঝিত না, বাহিরের লোকের বুঝিবার মতো ব্যাপারও সেটা নয়। নন্দলাল ভিন্ন বাড়িতে বিন্দুকে রাখিয়াছে, বিন্দুকে একা। নন্দলালের পরিবার যে বাড়িতে 25 বৎসর বাস করিতেছে, বিন্দু সেখানে কতদিন বধূ জীবন যাপন করিয়াছিল? জিজ্ঞাসা করিলে বিন্দু সে প্রশ্ন এড়াইয়া যায়। নূতন বাড়িতে কতদিন সে গৃহিণী হইয়া বাস করিতেছে তাও বলে না। ঝগড়াঝাটি হতে লাগলো, তাই চলে এসেছি। বিন্দু শুধু এই কৈফিয়ত দেয়, বলে বেশ আছি স্বাধীনভাবে। ওখানে এমন ঝগড়া করে এবং বলিয়া এমনভাবে হাসে, সে মনে হয় যেন সত্য সত্যই বেশ আছে স্বাধীনভাবে। ঝি চাকরের অভাব নাই, সদরে একটা দারোয়ানও আছে, ঘরগুলি দামি আসবাবে ভর্তি, বাড়াবাড়ি রকমে ভর্তি। বিন্দুর জন্য নন্দলাল বিলাসিতার চূড়ান্ত ব্যবস্থা করিয়া দিয়াছে। সারা বাড়িতে এসেন্সের গন্ধ। নন্দলাল তাহা হইলে বিন্দুকে ভালোবাসে। বিন্দুর বাড়িতে গিয়া কতদিন শশী দেখিয়াছে। বিন্দুর ভাব অমায়িক, বিন্দুর সাদাসিধে। জিজ্ঞাসা করিয়া জানিয়াছে নন্দলাল সেবেলা আসিবে না। আবার কতদিন গিয়া দেখিয়াছে বিন্দু অমায়িক নয়, রহস্যময়ী। বিন্দু মহা সমারোহের সঙ্গে প্রসাধনে ব্যাপৃত হইয়া আছে, কথা বলার সময় নাই। 1 ঘণ্টার মধ্যে নন্দলাল আসিবে। জীবনের অজ্ঞাত রহস্য বিন্দুকে গ্রাস করিয়াছে বই কি। পরদিন শশী খালের ঘাটে গেল, যে ঘাটে হারুর মৃতদেহের সঙ্গে এক নৌকায় সে একটি সন্ধ্যা অতিবাহিত করিয়াছিল সকালবেলা। নন্দলাল আসিতেছে বাড়িতে, শশী একথা প্রকাশ করে নাই। নন্দলাল কখনো তাহাদের বাড়ি যাইবে না, কিন্তু শশী অনেক দিন বিন্দুর কোনো খবর পায় নাই। নন্দলালের কাছে বিন্দুর খবরটা জানিবার জন্যই সে খালের ঘাটে আসিয়াছে। গ্রামের মধ্যে একান্ত পর উদ্ধত ভগ্নিপতিটির সঙ্গে আলাপ করা অসম্ভব। শশীর মনে আরেকটা ইচ্ছা ছিল, সে এক অসম্ভব কল্পনা। বিন্দুর বিবাহের ব্যাপারটা শশী জানে, কিন্তু সে তো আজকের কথা নয়, প্রায় ইতিহাসে দাঁড়াইয়া গিয়াছে। এতকাল নন্দলাল রাগ করিয়াছিল, ভালো কথা, তাহার দোষ নাই। কিন্তু চিরজীবন অতীত ঘটনার জাবর কাটিয়া চলিয়া লাভ কি? নন্দলাল তো আজ অনায়াসে গোপালকে ক্ষমা করিয়া ফেলিতে পারে। মনে করিতে পারে যে জোর জবরদস্তি নয়, সে নিজেই দেখিয়া পছন্দ করিয়া বিন্দুকে বিবাহ করিয়াছিল। গোপালের অপরাধে রাগ করিয়া আছে নন্দলাল, আর মাঝে পড়িয়া শাস্তি পাইতেছে বিন্দু। এটা উচিত নয়। বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক তুলিয়া দেওয়াটা বিন্দুর শাস্তি। শশী এই রকম মনে করে। নন্দলালকে সে আজ তাহাদের বাড়ি গিয়া উঠিতে অনুরোধ করিবে, আভাসে ইঙ্গিতে বুঝাইয়া দিবে গোপাল আজ 7 বছর অনুতপ্ত হইয়া আছে, আর কেন ভাই, এবার মিটাইয়া ফেলো। তারপর নন্দলাল আসিল, সে আরও বুড়া হইয়াছে, আরও বাবু হইয়াছে। অবস্থার অনুপাতে হিসাব করিলে সঙ্গের চাকরটি কিন্তু তাহার চেয়েও বাবু। এইটুকু খাল বাহিয়া আসিতে দুজনের জন্য নন্দলাল নৌকা ভাড়া করিয়াছে 10 জনের। হয়তো তাহার ডুবিয়া মরার ভয়। কলকাতার বাবু! খবর না দেওয়ার জন্য শশী কোনো অনুযোগ করিল না, বলিল, কলকাতা থেকে বেরিয়েছ কবে? বিন্দু শশীর 1 বছরের ছোট, সেই হিসাবে নন্দলালের সে গুরুজন। পরশু। বিন্দু ভালো আছে? ভালো থাকবে না কেন? কি জবাব! নন্দলালকে সামনে দেখিয়া তাহার কথা শুনিয়া শশীর কল্পনা নিভিয়া আসিতেছে। রাগ, প্রতিহিংসা, এইসব যে মানুষের অবলম্বন। সহজে ওসব সে ছাড়িতে চায় না। ছাড়িলে বাঁচিবে কি লইয়া? খবর পেলাম আজ সকালে তুমি পৌঁছবে। বাবা বললেন ঘাটে যা শশী, বাবুদের গাড়িটা নিয়ে যা, সঙ্গে করে নিয়ে আসবি। নিজেও আসতেন, আমি বারণ করলাম। বাতে কষ্ট পাচ্ছেন, কতক্ষণ ঘাটে অপেক্ষা করতে হবে তারও কিছু ঠিক নেই। তুমি আসছো শুনে বাড়িতে হইচই পড়ে গেছে নন্দ। নন্দলাল বলিল, মোটরটা কার? শীতলবাবুর ভাই বিমলবাবুর, ওরাই জমিদার। শীতলবাবু লোক কেমন? প্রশ্ন শুনিয়া শশী একটু বিস্মিত হইল। বেশ লোক, খুব ধর্মচর্চা করেন। এখানে দাঁড়িয়ে কি হবে? তোমার চাকরকে বলো জিনিস গাড়িতে তুলুক। নৌকা ছেড়ে দাও, আমাদের নৌকায় ফিরে যাবে।
নন্দলাল মাথা নাড়িল। আমি এবেলাই ফিরব শশী, আর কাজ শেষ করে তোমাদের বাড়ি যাওয়ার সুবিধে হবে কি না, মানে হয়তো সময় পাবো না। না, হয়তো কেন, সময় পাবো না। শশী এ অপমানও হজম করিল। আজ তোমাকে ফিরতে দিচ্ছে কে? সবাই আশা করে আছে নন্দ। আমাকে ফিরতেই হবে। বাজিতপুরে কাজ ফেলে এসেছি, শীতলবাবুর সঙ্গে দেখা করেই আবার নৌকা খুলব। শীতলবাবুর কাছে তাহার কি প্রয়োজন জিজ্ঞাসা করিতে নন্দলাল একটা ভাষা ভাষা জবাব দিল যে বাজিতপুরে শীতলবাবুর কিছু জমি কিনিবে। কথা কহিতেও নন্দলালের যেন কষ্ট হইতেছিল। কেন, কি বৃত্তান্ত শশী তাহা কিছুই জিজ্ঞাসা করিল না। নিজেকে তাহার গোমস্তা মনে হইতেছিল নন্দলালের। বেশ, কাজ থাকলে তোমায় আটকাবো না। এ বেলাটা থেকে খাওয়া দাওয়া করে বিকেলে রওনা দিও বলিয়া শশী যোগ দিল। বাবা নিজে আসতেন নন্দ, আমি বারণ করলাম, কিন্তু নন্দর সুবিধা হইবে না, সময় নাই। তখন শশী বলিল, ও আচ্ছা, তাহার রাগ হইতেছিল, মনে জ্বালা ধরিয়া গিয়াছিল। টিনের চালাটার একাধারে চণ্ডী ছোকরা কেরোসিন কাঠের উপর রেকাবি ভরা পান সাজাইয়া রাখিয়াছে, আর কয়েক প্যাকেট লাল নীল কাগজে মোড়া বিড়ি। চণ্ডী নিজে কাছে গিয়া হাঁ করিয়া বাবুদের গাড়িটা দেখিতেছে, গাওদিয়ায় মোটর গাড়ি। নন্দ থাকিয়া থাকিয়া গাড়িটার দিকে চাহিতেছিল, কিন্তু শশীর সঙ্গে এইমাত্র সে সম্পর্ক চুকাইয়া দিয়াছে। গাড়িটা আনিয়াছে শশী। নন্দলাল তাই বলিল, শীতলবাবুর বাড়িটা কত দূর? গাঁয়ের শেষে? তবে তো কম দূর নয়। ঘোড়ার গাড়িটারি পাওয়া যায়? চাকরটাকে পাঠিয়ে দিই, ডেকে আনুক। ঘোড়ার গাড়ি পাওয়া যায় না। এই গাড়ি বাবুদের বাড়ি ফিরে যাচ্ছে, তুমি ইচ্ছে করলে যেতে পারো। রসিকবাবুর বাগানের একটা গাছের দিকে শশী দৃষ্টি নিবদ্ধ করিয়া রাখিয়াছিল। এবার সে আবার চণ্ডীর দোকানের দিকে চাহিল। নন্দ কি ভাবিল বলা যায় না। বলিল, সময় থাকলে তোমাদের বাড়ি যেতাম শশী, সময় না থাকলে আর কথা কি, সেখানেই ইতি। নৌকায় গিয়া সুটকেস হইতে আয়না চিরুনি বাহির করিয়া নন্দ চুলটা ঠিক করিয়া লইল। পানের কৌটা হইতে দুটা পান ও জর্দার কৌটা হইতে খানিকটা জর্দা মুখে দিল। গায়ের দামি আলোয়ানটা খুলিয়া রাখিয়া একটা তার চেয়ে দামি শাল গায়ে দিয়া মোটরে উঠিল। এসো শশী, আমার একটু তাড়াতাড়ি আছে। সেই যেন এতক্ষণে মোটরের মালিকানা সত্ত্ব পাইয়াছে। তা সেটা আশ্চর্য নয়, মোটরে চড়ার অভ্যাস নন্দলালের আছে। শশী তো চাপে গরুর গাড়ি। শশী বলিল, তুমি যাও, আমার এদিকে কাজ আছে। কলিকাতা শহর। মোটরে চাপিয়া কলিকাতা শহর গাওদিয়ার দিকে চলিয়া গেল। বিন্দুকে নন্দ স্বতন্ত্র বাড়িতে রাখিয়াছে। দাস দাসী দারোয়ান আর বিলাসিতার ব্যবস্থা করিয়া দিয়াছে। বিন্দুর বাড়ি যে পাড়ায়, সে পাড়াটাও ভালো নয়। নন্দ কি পাগল? পাগল হোক আর যাই হোক, ওকে তো সে অনায়াসে মারিতে পারিত। বৃষ্টিধারার মতো কিল চর ঘুষি কতক্ষণ আর সহিতে পারিত? 5 মিনিট। 5 মিনিটের মধ্যে নন্দ পায়ের কাছে গড়াগড়ি দিত। অজ্ঞান অচৈতন্য নন্দ। তবু নন্দ হয়তো বিন্দুকে ভালোবাসি। শীত জমিয়া আসি, পৌষ পার্বণ আসিয়া পড়িতে আর দেরি নাই। গ্রামে অবিরত ঢেঁকি পাড় দিবার শব্দ শোনা যায়। আকাশে রবির তেজ কমিয়াছে, মাঠে রবি শস্য সতেজ। মানুষের গা ফাটিতে আরম্ভ করিয়াছে, গায়ে যাহার মাটি বেশি, ঘষা লাগিলেই খড়ি উঠিয়া যায়। লেপ কাঁথা খোলা হইয়াছে, বেড়ার ফাঁকগুলিতে ন্যাকড়া ও কাগজ গোঁজা হইতেছে। মতি একবার জ্বরে পরি করিয়া পড়ে নাই। কুসুমের আরেকবার পেট ব্যথা হইয়া গিয়াছে। পরাণ এক দফা গুড় চালান দিয়াছে, আবার তাহার কিছু পাটালি গুড় করিবার ইচ্ছা। শশীর কাছে কিছু টাকা ধার করিয়া সে আরও প্রায় 40টা খেজুর গাছ লইয়াছে। লালির বাছুরটা নিতাই একদিন যাচিয়া পরাণকে ফেরত দিয়া গিয়াছে। ছোটবাবুর জন্যে নইলে বাছুর তুমি কখনো ফেরত পেতে না, এই কথা বলিয়াছে কুসুম। খেজুর গাছ কেনার জন্য শশীর কাছে পরাণকে টাকা ধার করিতে দিতে কুসুমের অত্যন্ত অনিচ্ছা দেখা গিয়াছিল। সবসময় তাহার ইচ্ছা ও অনিচ্ছাকে মর্যাদা দিলে সংসার চলে না, এই যুক্তিতে পরাণ তাহার কথা গ্রাহ্য করে নাই। মোক্ষদার শরীরের অবস্থাটা কিছুদিন হইতে ভালো যাইতেছে না। শশীর বাড়িতে একটি আশ্রিতা মেয়ে। শশীর সে কি সম্পর্কে ভাইঝি হয়, ছেলে হওয়ার সময় ঠান্ডা লাগিয়া নিমোনিয়া হইয়া মরিয়া গিয়াছে।
এই ব্যাপারটাতে শশী বড় ধাক্কা পাইয়াছিল। বাড়ির উঠানে সাময়িকভাবে অতি কম খরচে কাঁচা বাঁশের সস্তা বেড়ার একটি ঘর তুলিয়া আঁতুর ঘর করা হয়। চাল টিনের ব্যাপার চুকিলে টিনের চালাটি ছাড়া ঘরটিকে বিসর্জন করা হয়। মৃতা মেয়েটির বেলাতেও এই ব্যবস্থাই হইয়াছিল। এখন শশীর বাড়িতে এ প্রথা চিরন্তন। শশী নিজেও এমনই একটি কুটিরে জন্মগ্রহণ করিয়াছে, মরে নাই। শশী পৃথিবীতে আসিয়াছিল উলঙ্গ সন্ন্যাসী হইয়া, এখন সে ডাক্তার। পশারওয়ালা ডাক্তার, এমন ব্যাপার সে ঘটিতে দিল কেন? সে কি শুধু টাকার জন্য ডাক্তারি শিখিয়াছে? যেখানে যতটুকু কাজে লাগাইলে টাকা মেলে, আপনার শিক্ষাকে সেখানে ঠিক ততটুকুই কাজে লাগাইবে। সমস্ত গ্রামকে স্বাস্থ্যতত্ত্ব শিখাইতে যাওয়া বৃহৎ ব্যাপার, ওটা না হয় সে বাদ দিল, কিন্তু নিজের গৃহে না, সে ডাক্তার নয়, ব্যবসাদার। বাহিরে সে টাকা কুড়াইয়া বেড়ায়, বাহিরে সে মৃত্যুর সঙ্গে লড়াই করিবার ভাড়া করা সৈনিক। গৃহে তাহার অস্বাস্থ্যকর আবহাওয়া, মৃত্যুর আধিপত্য। তারপর কয়েকদিন শশী বাড়িতে স্বাস্থ্যনীতি প্রবর্তনের চেষ্টায় সকলকে ব্যতিব্যস্ত করিয়া তুলিল। কি দিয়ে দাঁত মাজছিস? কয়লা দিয়ে? নিমের দাঁতন দিয়ে মাছ। তেতো যে, কয়লায় দাঁত কত সাদা হয়। যে কয়লা দিয়া দাঁত মাজিত সে কিছুতেই নিমের দাঁতন ব্যবহার করিতে রাজি হইল না। শশী কি খেপিয়া গিয়াছে? দাঁত মাজিবে তার মধ্যে এত কাণ্ড কেন? মাটিতে ওকে মুড়ি দিলি যে কুন্দ, বাটি নেই? বাটিতে দিলে এক খাবলায় সব খেয়ে ফেলবে যে, তখন ফের চেঁচাতে আরম্ভ করবে। ছড়িয়ে দিলাম, খুঁটে খুঁটে অনেকক্ষণ খাবে। কুন্দ সগর্বে ছেলেকে নিরীক্ষণ করে। নধর শিশু শশীর চোখে লাগিয়াছে। একটু কোলে নিক না, শশী তাহাকে বোঝায়। বলে, মুড়ির সঙ্গে ছেলে তোর জার্ম খাচ্ছে জানিস? পেটে কৃমি হবে, আমাশা হবে, কলেরা হবে। কী সব অমঙ্গলে কথা! কুন্দ বলে, বালাই ষাট, ভাবে ওসব কিছু যদি হয় তো তোমার মুখের দোষে হয়েছে জানবো। ডাক্তার হয়েছে বলেই তুমি যা তা বলবে নাকি? বাছার তুমি গুরুজন, ওর কপালে কথা তোমার ফলেও যেতে পারে, এ খেয়াল তোমার নেই? কুন্দর ছেলে হামা দিয়া মাটি হইতে খুঁটিয়া খুঁটিয়া মুড়ি খাইতে থাকে দুবেলা। শশীর কথা কুন্দ বিশ্বাস করে না। দু আঙ্গুলে একটি একটি মুড়ি মুখে দিবার সময় ছেলেকে তাহার কি সুন্দর দেখায়। শশী রাগ করিয়া ধমক দিলে কুন্দ বলে, চুপ করুন শশী দাদা, ছেলে আপনার নয়। মামা চোখ বুঝলে আপনি বাড়ি থেকে খেদিয়ে দেবেন তা জানি। বাড়ি হইতে তাড়াইয়া দিবার কথাটা কোথা হইতে আসে শশী বুঝিতে পারে না, তবে অবান্তর শোনায় না। কারণ শশীর মতে বাড়ি হইতে খেদাইয়া দেওয়ার উপযুক্ত কুন্দ ছাড়া আর কে আছে? শশী বলে, পিসি কথা শোন, ছেলেকে তোমার অত দুধ খাইও না, ওর সিকি দুধ হজম করার ক্ষমতাও যে ওর নেই। পিসি ভাবে, হায় রে কপাল, বাড়িতে এত দুধের ছড়াছড়ি, আমার ছেলে একটু দুধ খায়, এ কারও সয় না। কতটুকু দুধই বা ও খায়? কি জানি কবে ছেলের দুধের বরাদ্দ কমিয়া যায়, এই ভয়ে পিসি ছেলেকে আরও একটু বেশি দুধ খাওয়াইতে আরম্ভ করে। দুপুরবেলা শশী ঘরে ঘরে বলিয়া যায়, ওঠো, উঠে পড়ো সবাই, ঘুমোতে হবে না, শীতকালের দুপুরে ঘুম কিসের? সকলে একদিন দুই দিন সহ্য করে, হাসি মুখে উঠিয়া বসিয়া হাই তুলিয়া বলা বলি করে, শশীর হয়েছে কি, এবার বাপু ওর একটা বিয়ে দেওয়া দরকার। কিন্তু কয়েকদিনের মধ্যেই তাহারা বিদ্রোহ করে। যাদের বয়স কম ও স্বামী আছে তারা ভাবে, আমাদের মতো রাত জাগতে হলে দুপুরে ঘুমোই কেন বুঝতে। যাদের স্বামী নাই তারা ভাবে, দুপুরবেলা না ঘুমিয়ে করব কি, সময় কাটবে কি করে। শশী যেন পাগল, স্বাস্থ্য দিয়ে আমাদের কি হবে? গিন্নিরা যাদের বয়স হইয়াছে তারা ভাবে কথাটা বোধহয় মিথ্যে নয়, দুপুরে না ঘুমোলে অম্বলের জ্বালা বোধহয় একটু কমবে। কিন্তু পেটে ভাতটি পড়লেই যে চোখ জড়িয়ে আসে, তার কি হবে? গোপাল শুনিয়া বলে, ও কি শেষে বাড়িতেই ডাক্তারি বিদ্যে ফলাতে আরম্ভ করলো নাকি? সন্ধ্যার পর ঘরে ঘরে শশী একবার বেড়াইয়া আসে। পাকা ঘরের অধিবাসীদের বলে, তোমাদের কাণ্ডখানা কি, দম আটকে মরবে যে সবাই, সব জানালা বন্ধ, বাতাস আসবে কোথা দিয়ে? তাহারা হাসে, জানালা খুলিলে ঠান্ডা লাগিবে না? এক ঘর বাতাস আগে এই কটি প্রাণী নিঃশ্বাস নিক, দম তো আটকাইবে তবে। বেড়ার ঘরের অধিবাসীদের শশী বলে,
বেড়ার ফাঁক পর্যন্ত কাগজ দিয়ে বন্ধ করেছ, এর মধ্যে বাতাস দুর্গন্ধ হয়ে উঠেছে, একটা জানালা অন্তত খুলে দাও, কাল নইলে আমি সিলিং কাটিয়ে দেব। চাল আর বেড়ার মধ্যে যে ফাঁক আছে তাই দিয়ে পচা বাতাসটা তো বেরিয়ে যাবে। কুন্দ বলে, খেমির মতো আমাদেরও নিমোনিয়া করিয়ে মারবেন নাকি শশী দাদা? কচি ছেলে নিয়ে কাঁচা ঘরে আছি, কত সাবধানে থাকতে হয়, আপনি তার কি বুঝবেন? এ তো দালান নয়, পাকা ঘর তো আর আমাদের ভাগ্যে নেই যে। প্রত্যেক কথায় কুন্দ এমনই নালিশ টানিয়ে আনে, এই তাহার স্বভাব। বাড়ির লোকের স্বাস্থ্য ভালো করার চেষ্টা শশী ত্যাগ করিয়াছে। প্রথমটা ভয়ানক রাগ হইয়াছিল, ক্রমে ক্রমে সে করিয়াছে জ্ঞান লাভ। সে বুঝিয়াছে তার স্বাস্থ্যনীতি পালন করিতে গেলে জীবনের সঙ্গতি ওদের এক্কেবারে নষ্ট হইয়া যাইবে, অসুখী হইবে ওরা, রোগে ভুগিয়া অকারণে মরিয়া ওরা বড় আনন্দে থাকে। স্ফূর্তি নয়, আনন্দ, শান্ত স্তিমিত একটা সুখ। স্বাস্থ্যের সঙ্গে প্রচুর জীবনী শক্তির সঙ্গে ওদের জীবনের একান্ত অসামঞ্জস্য। ওরা প্রত্যেকে রুগ্ন অনুভূতির আড়ত। সংকীর্ণ সীমার মধ্যে ওদের মনের বিস্ময়কর ভাঙা করা চলে। পৃথিবীতে ওরা অস্বাস্থ্যকর জলাভূমির কবিতা। ভ্যাপসা গন্ধ, আবছা কুয়াশা, শ্যামল শৈবাল, বিষাক্ত ব্যাঙের ছাতা, কলমি ফুল। সতেজ উত্তপ্ত জীবন ওদের সহিবে না। শশী ভাবিয়া অবাক হয় শশী। কুমুদ একদিন এই ধরনের একটা লেকচার ঝাড়িয়াছিল, পৃথিবী শুদ্ধ লোক যে কত বোকা এই কথাটা প্রমাণ করিবার জন্য। কাপড় মাপা গজ দিয়ে আমরা নাকি আকাশের রং মাপি, জীবনের অবস্থার হিসাবে স্থির করি মনের সুখ দুঃখ, বলি মানুষ দুঃখী, আর রাগে গড়গড় করি। মিথ্যা তো বলে নাই কুমুদ। শশী ভাবে, চিন্তার জগতে সত্য সত্যই আমাদের স্তর বিভাগ নাই, বস্তু আর বস্তুর অস্তিত্ব এক হইয়া আছে আমাদের মনে। কখনো কি ভাবিয়া দেখি মানুষের সঙ্গে মানুষের বাঁচিয়া থাকার কোনো সম্পর্ক নাই? মানুষটা যখন হাসে অথবা কাঁদে তখন হাসি কান্নার সঙ্গে জড়াইয়া ফেলি মানুষটাকে, মনে মনে মানুষটার গায়ে একটা লেবেল আঁটিয়া দেই, সুখী অথবা দুঃখী। লেবেল আঁটা দোষের নয়, সব জিনিসেরই একটা সংজ্ঞা থাকা দরকার। কে হাসে আর কে কাঁদে এটা বোঝানোর জন্য ২-১০টা শব্দ ব্যবহার করা সুবিধাজনক বটে, তার বেশি আগাই কেন? কেন পরিবর্তন চাই? নিঃশব্দে অশ্রু মুছিয়া আনিতে চাই কেন সশব্দ উল্লাস? রোগ শোক দুঃখ বেদনা বিষাদের বদলে শুধু স্বাস্থ্য বিস্মৃতি সুখ আনন্দ উৎসব থাকিবে লাভ কিসের? আরও মজা আছে, লাভ না থাক ক্ষতিই বা কি? ভাবিতে ভাবিতে রীতিমতো বিয়োখল হইয়া যায় বই কি শশী। সে রোগ সারায়, অসুস্থকে সুস্থ করে, অথচ একেবারে চরম হিসাব ধরিলে শুধু এই সত্যটা পাওয়া যায়, রোগে ভোগা, সুস্থ হওয়া, রোগ সারানো, রোগ না সারানো সমান, রোগীর পক্ষেও শশীর পক্ষেও। এসব ভাবিতে ভাবিতে কত অতীন্দ্রিয় অনুভূতি যে শশীর জাগে। রহস্যানুভূতির এ প্রক্রিয়া শশীর মৌলিক নয়। সব মানুষের মধ্যে একটি খোকা থাকে যে মনের কবিত্ব, মনের কল্পনা, মনের সৃষ্টি ছাড়া অবাস্তবতা, মনের পাগলামিকে লইয়া সময় অসময় এমনইভাবে খেলা করিতে ভালোবাসে। একদিন শশী হারু ঘোষের বাড়ির অদূরে তালবনের ধারে মাটির টিলাটিতে উঠিয়াছিল। বর্ষার পর টিলাটি জঙ্গলে ঢাকিয়া যায়। জঙ্গল ভেদ করিয়া টিলার উপর উঠিবার কি দরকার ছিল শশীর? সূর্যাস্ত দেখিবে, দিগন্তের কোলে তরুশ্রেণী যে বাঁকা রেখাটি রচনা করিয়াছে তাহারই আড়াল দেখিতে দেখিবে সূর্যকে। কি ছেলে মানুষই শখ! নিজের কাছে ছেলে মানুষ হইতে শশীর লজ্জা ছিল না। কেবল শখটি মিটাইতে গিয়া যে মূল্য তাহাকে দিতে হইল আগে জানিলে তাহাতে শশী রাজি হইত না। টিলার উপরে উঠিয়া পশ্চিম দিকে মুখ করিয়া সে যখন দাঁড়াইল তখন তাহার মন শান্তিতে ভরিয়া আছে। আগামী জীবনের যত ভালো মন্দ কাজ তাহাকে করিতে হইবে তাহা সম্পন্ন করিবার শক্তিতে সহজ বিশ্বাস আছে, সাহস আছে। কিন্তু সূর্য ডুবিবার আগে শশী সহসা ভীত হইয়া পড়িল। ছেলেবেলা মাঝরাতে ঘুম ভাঙিয়া এক একদিন তাহার যেমন ভয় করিত তেমনি ভয় শশীর সর্বাঙ্গ শিহরিয়া কাঁপিয়া উঠিল। তাহার মনে হইল কয়েক মিনিটের ভবিষ্যৎও তাহার আর অবশিষ্ট নাই।
সে এমনই অসহায়, এমনই ভঙ্গুর, পৃথিবীর বহু ঊর্ধ্বে, স্তরে স্তরে সাজানো, ভয়ের তলে প্রথিত, পৃথিবীর বহু ঊর্ধ্বে। একটা জঙ্গলাকীর্ণ মাটির টিলার শীর্ষে শশী হঠাৎ হারাইয়া গিয়াছে। সামনে রূপ ধরা অনন্ত, সীমাহীন ধারণাতীত কি যে তাহার চারিদিকে ঘনীভূত হইয়া সীমাবদ্ধ হইয়া আসিয়াছে শশী জানে না, কিন্তু আর কখনো নিঃশ্বাস সে লইতে পারিবে না। তারপর কয়েকদিন শশী খুব চিন্তিত ও বিষণ্ণ হইয়া রহিল।